নমস্কার, আমি আন্নিক মুখোপাধ্যায়। এই ভিডিওটি সকলকে সাথে দেখার অনুরোধ রইল। ফিরে এলাম একটি নতুন ভিডিও নিয়ে। সদ্য পেরিয়েছে লোকসভা ভোট, আপনারা দেখেছেন এবং আমার চ্যানেলে আমি একটা দেখছিলাম যে কে জিততে চলেছে। সেখানে একটা গেস করেছিলাম যে হয়তো ভারতীয় জনতা পার্টি তারা হয়তো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গড়বে, কিন্তু সেটা হয়নি। যখন শেষ দিন যেদিন ভোট লাস্ট হয়, শেষ দিনে যে ভোট হয়, সেই ভোট চলাকালীন আমি বেলা 12টা থেকে 2টোর মধ্যে ভিডিওটা আপলোড করেছিলাম এবং তখন এক্সিট পোল তখন দেওয়া হয়নি, তখন এক্সিট পোল হয়নি। তো সেই সময় যখন আমি ভিডিওটা আপলোড করেছিলাম তখন আমি দেখিয়েছিলাম যে বিজেপি আসন পেতে পারে 20 থেকে 26টা আসন, আর কে কোথায় জিতবে বাংলায় সেটাও একটা তার পুঙ্খানুপুঙ্খ একটা জ্যোতিষ বিচার করে একটা দিয়েছিলাম। যাই হোক, সেটা কোনো কিছুটা হয়তো ঠিক হয়েছে, কিছুটা হয়তো ভুলের দিকে গেছে। এটা হচ্ছে বাস্তব ঘটনা। তো এরপর যখন কোনো পরীক্ষা হয়, সেই পরীক্ষায় যেমন পাস ফেল আছে, পড়াশোনা করতে হয় তবে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায়, ঠিক সেরকম ভোটও একটা এমন জিনিস, জনার্দন রায় দেয়, সেই রায়ে সরকার গঠন হয়। তো এখানে ওঠাপড়া সব ক্ষেত্রেই ওঠাপড়া থাকে, তেমনি এখানেও ওঠাপড়া একটা রয়েছে বা আছে, এক্ষেত্রেও ওঠাপড়া রয়েছে, আছে বা হচ্ছে। তো ওঠাপড়া তো থাকবেই, কিন্তু আজকে ধরুন সন্দেশখালির ঘটনা, বা ধরুন আজকে এই যে চাকরি চুরির ঘটনা, এই যে আরও রাসায়নিক চুরির ঘটনা, বা এই যে গরু চুরির ঘটনা বা কয়লা চুরির ঘটনা, এই যে যা আমরা সংবাদপত্র বা আমরা সংবাদ মাধ্যমে দেখেছি, সেগুলো সবই যে মিথ্যা এমন তো বলা যাবে না। আবার সপরায় সত্য, সেটা তো বিচার্য বিষয়, আদালতের বিচারাধীন। তো এই যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনাগুলো ঘটার জন্যে বিজেপির পালে একটু হাওয়া লেগেছিল। তো সেই হাওয়া লাগার জন্য কি হয়েছিল না, সাময়িকভাবে যারা টিএমসি বা ইন্ডি জোট তারা কি হয়েছে না, তারা এমনিতেই একটু বসে গিয়েছিল এবং তার সঙ্গে সঙ্গে কেজরিওয়ালকে হ্যারেস্ট করিয়ে দেওয়া বা সেখানে না থাকা, এইসব বিভিন্ন কারণে বা আরও অন্যান্য অনেক কারণের জন্য কি হয়েছে না, আপনার বিজেপির পালে হাওয়া লেগেছিল এবং একটা হাওয়া তৈরি হয়েছিল যে মোদি ঝড় বোধহয় আবার আসতে চলেছে। কিন্তু যখন রেজাল্ট হলো তখন আমরা কি দেখলাম যে বাস্তবে কিন্তু মোদির ঝড়, সেই ঝড়টা কিন্তু আর কাজ করতে পারেনি। এদিকে দিদিমণি 29টা আসন পেয়ে পশ্চিমবঙ্গে আবার নতুন করে পালে হাওয়া লাগলো দিদিমণি, এত কিছু হওয়ার পরেও। আর ওদিকে আবার বিজেপি সরকারটাও কি হলো না, অন্যান্য জায়গায় আসন বাড়িয়েছে, কিন্তু কিছু কিছু জায়গায় একবারে ধরাশায়ী হয়ে গেছে। তো সবটাতে জনতা জনার্দনের রায়, সে রায় তো মেনে নিতেই হবে। এই প্রতিবেদনটা যখন তৈরি করছি তখন একটা জিনিস মনে হয়েছে যে এদের কেন পরাজয় হলো, আর এদের কেন পরাজয় অ্যাকচুয়ালি নয়, এরাই সরকার করছে, বিজেপি থেকেই সরকার করছে এবং এনডিএ সরকারে আবার থাকছে। হয়তো আসন বা সিটগুলো কেন কমেছে, তো কেন কমেছে এটা দেখার জন্য আমরা কিছু বিশ্লেষণ করছিলাম। বা এই ইন্ডি জোট যে উঠেছে, অনেকটা উঠে এসছে, বা কংগ্রেস যেখানে ধরাশায়ী হয়ে গিয়েছিল, সেই কংগ্রেস চাইছে 90টার উপর সিট পেয়েছে, এটা একটা বিচার্য বিষয়। এরা কেন পেয়েছে, আর আমাদের পশ্চিমবাংলায় দিদিমণি এতগুলো আসন পেয়েছে বা এদের পালেও একটু হাওয়া লেগেছে, এটা কেন লেগেছে, এই বিচার্য বিষয়গুলোকে নিয়ে আমি আজকের এই প্রতিবেদন তৈরি করছি। এই প্রতিবেদন শেষ পর্যন্ত দেখবেন। আমি অদৃশ মুখার্জি, আর আপনারা দেখছেন স্বয়ং সাথী ইউটিউব চ্যানেল, যারা সবসময় সত্য কথা বলে। আমিও সত্যের পথেই চলি, সত্য কথাই বলি, সত্য কথা বলতে ভালোবাসি। যাই হোক, শেষ পর্যন্ত দেখুন যে আদৌ কী কী কারণে আজকে ইন্ডিয়া জোটের পালে হাওয়া লাগলো, কংগ্রেসের পালে হাওয়া লাগলো, তার সঙ্গে তৃণমূলের পালে হাওয়া লাগলো, যারা ধরাশায়ী হয়ে গিয়েছিল গত লোকসভা ভোটে, যেখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল ভারতীয় জনতা পার্টি। তাদের এই ধরনের ধরাশায়ী হওয়ার কারণ কী? তো এই বিশ্লেষণ আমি যখন করলাম তখন কিছু পয়েন্ট আমার কাছে উঠে এলো, যে পয়েন্টগুলো নিয়ে আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। এগুলো বিজেপি যারা উপর নেতৃত্ব আছে তাদেরকে ভাবতে হবে, না ভাবলে কিন্তু আর হবে না। আর তার সাথে সাথে এই প্রতিবেদন যখন শেষটা করে যখন কথা বলবো, শেষের দিকে কথা বলবো, যে কথাগুলো বলবো সেগুলো আমাদের রাজ্যের দিদিমণিকেও ভাবতে হবে, যার জন্য কিন্তু এই প্রতিবেদন তৈরি করা। তো প্রতিবেদন শেষ পর্যন্ত দেখবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আর শেয়ার করে একদম ওপর মহল পর্যন্ত পাঠিয়ে দিন, যাতে করে ওপর মহলের নেতা নেত্রীরাও যেন এই প্রতিবেদন দেখতে পারে। কারণ এই প্রতিবেদনের মধ্যে আছে অপ্রিয় কিছু সত্য কথা,
যে সত্য কথা আপামর জনসাধারণের জানা দরকার এবং ওপর মহলের জানা দরকার আছে। তো কি পেলাম সেটা একটু আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম দেখুন, বিজেপির বুথ লেভেলের পর্যন্ত সংগঠন নেই, সবটাই কাগুজে মেরে মেরে ব্যাপার হয়ে গেছে। এটা কেন বললাম কাগুজে মেরে মেরে ব্যাপার? এদের বুথ লেভেল পর্যন্ত সংগঠন কেন নাই? কারণ এদের যখনই এরা আসে নয় তখন গায়ে গায়ে আসে এবং কি কাগজে একটা লিখে নিল যে এ বুথ সভাপতি, এ অমুক, এ অমুক, এ অমুক, আর কিছু অ্যাকাউন্ট নাম্বার, কিছু এ নাম্বার ও নাম্বার দিয়ে দিল, তাদের অ্যাকাউন্ট টাকা ঢুকে গেল বুথ সভাপতিদের অ্যাকাউন্টে। তারা ভোটে খরচা করলো কি না করলো, পকেটে ঢুকে গেল। এই হচ্ছে এদের ব্যাপার ফান্ডা। কিন্তু এই যে নিচুর লেভেলে যে গ্রামে গ্রামে যে বুথের যে সংগঠন, সেই সংগঠন কিন্তু এদের ছিল না, বাট থাকলেও ওই কাগজে কলমে ছিল, কিন্তু সেটা যে একটা পরিশ্রম করা বা মানুষকে যে তৈরি করা, মানুষকে এগিয়ে নিয়ে আসা, সেটা কিন্তু ছিল না। কিন্তু সেক্ষেত্রে তৃণমূল দীর্ঘদিন ধরে রাজত্ব করছে রানিং পার্টি, তারা কিন্তু এমনিতেই এই জায়গাটা পেয়ে গেছে, ফলে তার রেজাল্ট ভালো হয়েছে। এটা হচ্ছে গেল 1 নম্বর কারণ। কারণ তৃণমূলের এটা কাগজে নয়, আর বিজেপি বা এদের এটা কাগজে বা মেরে মেরে ব্যাপার। তবে কাগজে কলমে ঠিকই ঠিকই লেখা আছে যে এ অমুক, এ অমুক, এ অমুক, কিন্তু সে কর্মের ক্ষেত্রে নাই। কিন্তু এটা একটা বড় ব্যাপার। দ্বিতীয়, প্রান্তিক মানুষকে নিয়ে গিয়ে ভোটটা করানো। যেমন যে মানুষ যেতে পারছে না সেই মানুষকে দিয়ে ভোটটা করানো, নিয়ে গিয়ে ভোটটা করানো। বিজেপির কার্যকর্তারা এই ধরনের কোনো কাজ সব জায়গায় করেছে বলে আমার মনে হয় না। কারণ ধরুন কোনো একটা ঘরেতে কোনো বৃদ্ধ আছে বা বৃদ্ধা আছে, তারা হয়তো আসতে পারছে না, তাদেরকে একটা টোটো ভাড়া করে বা গাড়ির পিছনে বসিয়ে নিয়ে এসে ভোটটা দেওয়ানো বা ভোটটা করানো। তারপরে কি, যখন 85+ যখন ভোট হয়েছে, তখন ভোটটা যখন করাতে আসে, গাঁয়ে গাঁয়ে যখন ভোট করাতে আসছে, তখন তৃণমূলের নেতা নেত্রীরা আসছে অনেকজন, কিন্তু সেখানে বিজেপির কোনো নেতা নেত্রীকে দেখা যায়নি। ফলে মানুষ কি দেখছে যে এরা তো সবসময় আসছে যাচ্ছে, তাহলে বিজেপির সংগঠন নেই, তাহলে কেন ভোটটা দেবো, শুধু ভোটটা কেন নষ্ট করবো, এই একটা ব্যাপার রয়েছে। যখন ভোটটা দিতে আসছে তখন টিএমসির অনেক লিডার আসছে, তার সঙ্গে কিন্তু বিজেপির কাউকে দেখা যাচ্ছে না। তাহলে এই যে একটা সংগঠনের ব্যাপারটা, এটা কিন্তু এদের মধ্যে নেই, এবং প্রান্তিক মানুষকে নিয়ে ভোটটা করানো সম্ভব হয়নি। যারা যারা ঘরে বসে তাদেরকে নিয়ে যেয়ে কিন্তু ভোটটা করানো এদের পক্ষে কোনো লোক ছিল না, তাই সম্ভব হয়নি। এবার 3 নম্বর, যেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। এটা একটা মোস্ট ভাইটাল, লক্ষ্মীর ভাণ্ডার। এই যে লক্ষ্মীর ভাণ্ডারের নাম করে প্রতিটা মানুষের অ্যাকাউন্টে 500 ছিল, 500 থেকে 1000 করা হয়েছে, আবার কারো 1200 করে দেওয়া হয়েছে। তাহলে এই যে 1000, একটা মানুষের জীবনে কি দরকার, তার মোবাইল খরচা বা তার একটা শখ সাপ যায়, আনন্দ করতে চাইছে, কিন্তু তার স্বামীর কাছে হাত পাতলে সে হয়তো পেতেও পারে, নাও পেতে পারে। সেক্ষেত্রে যদি অ্যাকাউন্টে টুক করে ঢুকে যায়, তাহলে তার শখ সাতটা পূরণ হচ্ছে। তাই যেহেতু এটা টিএমসি দিচ্ছে বা দিদিমণি দিচ্ছেন, কিন্তু বিজেপি তো এই ধরনের কোনো স্কিম তো নিয়ে আসেনি। তার স্বাভাবিকভাবে মানুষ দেখলো কি, যে আমি যখন 1000 টাকা পাচ্ছি, তাহলে আমার তাকে ভোট দেওয়া দরকার। তাহলে কি হচ্ছে, আফটার অল তো মোবাইলের খরচাটা তুলে যাচ্ছে, সারাদিন নেট দেখা যাচ্ছে, ইউটিউব, ফেসবুক চ্যানেল খুলে ইনকাম করা, এই ধরনের সমস্ত কিছু আজকালকার মেয়েরা খুব ফাস্ট, তারা এই ধরনের জিনিসগুলো কিন্তু করে যাচ্ছে। যার ফলে কিন্তু তার রেজাল্ট দেখতে পেয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার কি অবস্থাটা হয়েছে। আর লক্ষ্মীর ভাণ্ডার আছে বলে আজকে ভোটটা ওই দিকে চলে গেছে, এটা মোস্ট ভাইটাল। কিন্তু বিজেপি যদি কোনো এই ধরনের স্কিম নিয়ে আসতো, তাহলে কিন্তু এই ভোটটা কিন্তু এতটা ভাগ হতো না, সেই ভোটটা কিন্তু অনেকটাই বিজেপির দিকেও আসতো। লক্ষ্মী ভাণ্ডার একটা ভাইটাল। এরপর হচ্ছে মাইনরিটি ভোট। বিজেপি থেকে মনে করেছিল কি, যে মাইনরিটি ভোটটা ভাগ হবে। কিসে ভাগ হবে না, কিছু সিপিএম টেনে নেবে, কিছু ওখানে যে আইএসএফ আছে আইএসএফ টেনে নেবে, আর কিছুটা হয়তো টিএমসি পাবে। তাহলে আর হিন্দু ভোটটা টোটালটা যদি পেয়ে যায় বিজেপি, তাহলে কি হবে না, বিজেপি একটা ভালো আসন পশ্চিমবঙ্গে ছত্রছায়া আসতে পারবে। কিন্তু বাস্তবে দেখা গেল না, সেটা কিন্তু হয়নি। কারণ মাইনরিটি ভোটটা, যারা মাইনরিটি ক্যাটাগরির ভোট দেওয়ার পক্ষপাতী, ইসলামপন্থী বা আমাদের ইসলাম ভাইরা বা দিদিরা, তারা কি করেছে, তারা ভোটটা কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু টিএমসিতেই দিয়েছে। ফলে বিজেপির ভেতরে শূন্য, বিজেপির ভাড়া শূন্য হয়ে গেছে। আর তারা কিন্তু অ্যাকচুয়ালি সিপিএমকেও দেয়নি, তারা সিপিএমকেও ভোটটা দেয়নি। তাহলে আফটার অল এখানে কী হলো না, এখানে তার জন্যে ভোটটা কমলো বা ধরাশায়ী হতে হলো। তাহলে মাইনরিটি ভোটটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। এবার হিন্দু ভোট উপভোক্তা, হিন্দুরা কি দেখছে, যে হিন্দুরা নিজেদের ভোটটা উপভোগ করছে, দেখছে কি, আমি সবুজ সাথী পেয়েছি, আমি সাইকেল পেয়েছি সবুজ সাথী, আমি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি, আমি আরও অন্যান্য যে স্কিমগুলো রয়েছে, আমি আপনার খাদ্যসাথী পাচ্ছি, আমি স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে চিকিৎসা করতে পারছি। এই ধরনের জিনিসগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখছে,
এবার বাস্তবে কতটা কি চিকিৎসা হচ্ছে বা কতটা কি ঘটছে সেটা তো তারা প্রত্যক্ষ করতে যাচ্ছে না, কিন্তু আপাতত একটা বাহ্যিক বিষয়টা একটা দিয়ে দেওয়া হচ্ছে, যার জন্য তারা কি হচ্ছে না, তারা কিন্তু দেখছে আমাকে যখন একটা সরকার এত কিছু দিচ্ছে তাহলে আমি তাকে ভোটটা দিতে যাবো না। কিন্তু এইখানে একটা প্রশ্ন আসে, জানেন, এইখানে আমাদের মনে প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো খুব মাথায় পুড়ে পুড়ে খায় যে আদৌ কি ব্যাপারটা। একটা ভাবুন তো, যে একটা বাবা তার মেয়ের, মানে তার প্রসঙ্গে একটা বলছি, প্রসঙ্গটা উঠে বলছি, একটা বাবা তার মেয়ের পাত্র দেখতে যাচ্ছে, পাত্র দেখতে যে পাত্রকে বলছে যে কি রোজগার করে পাত্র, তো পাত্র যদি এখন বলে যে আমি দিদিমণির দেওয়া সবুজ সাথী সাইকেল আমার ঘরে আছে, আমি যুবক সাথীর বা যুবদের জন্য যেটা দিয়েছে 1500 টাকা প্রতি মাসে মাসে, সেটা আমার ঢোকে, আমার মা স্বাস্থ্য, আমার মা বিধবা ভাতা পায় প্লাস লক্ষ্মী ভাণ্ডারের টাকা পায়, যদি সমস্ত স্কিমগুলো যদি তাকে বলে, আদেও সেই বাবা তার মেয়েকে সেই পাত্রের হাতে তুলে দেবে তো? একবার চিন্তা করে দেখবেন। এটা আমি কোনো পক্ষপাত হয়ে বলছি না, এটা আমি ডাইরেক্টলি বলছি যে একটু দেখবেন কাইন্ডলি। যদি কর্মসংস্থান না থাকে, কেন্দ্রই কি রাজ্যই কি, আমি কারোর সমালোচনায় যাচ্ছি না, আমি কেন্দ্র রাজ্য দুজনকেই বলছি, যদি কর্মসংস্থান না হয়, শিক্ষিত ছেলে যদি বেকার হয়ে ঘরে বসে থাকে, তাহলে যদি চপ মুড়ি ভেঙে কিছু খেতে হয়, তাহলে শিক্ষার কি মান রইল বা শিক্ষার কি দাম রইল? লক্ষ লক্ষ টাকা খরচা করে তারা শিক্ষিত হবেই বা কেন? প্রয়োজনটাই কি শিক্ষার? আদৌ কি কোনো প্রয়োজন আছে বলে মনে হয়? তাহলে যদি একটা মেয়ের বিয়ের ক্ষেত্রে তার বাবা যদি একটা ছেলেকে এই ধরনের স্কিমে যদি চয়েস করতে না পারে, তাহলে এই স্কিমগুলোর দামটা কি রইবে? একবার ভেবে দেখবেন কাইন্ডলি। কারণ আমি একজন পুরুষ, আমার নিজের স্ত্রী আছে, আমার নিজের সন্তান আছে, আমার শ্বশুর যদি আমাকে এসে বলে, আমি যদি বলি যে আমি স্বাস্থ্যসাথীর কার্ড আছে, আমার কোনো চিকিৎসা খরচা হবে না, আমার প্রতি মাসে যুবশ্রী ঢুকে আছে 1,500 টাকা করে, আমার মায়ের বার্ধক্য ভাতা ঢুকে 1,000 টাকা করে, আমার মায়ের লক্ষ্মী ভাণ্ডার ঢুকে 1,000 টাকা করে, আমার এইসব জিনিস সব ফ্রি হয়ে যায়, রেশনে চাল পাই, 15 কেজি চাল গম পাই, তাহলে আমার খাওয়ার জন্য পয়সা লাগে না। আদৌ সেই মানে মেয়ের বাবা এইরকম পাত্র দিকে বিয়ে দেবেন তো? একবার ভেবে দেখবেন কাইন্ডলি। আমি এই ভিডিও যারা দেখছেন, হিন্দু, মুসলমান, শিখ, জৈন, পারসিক, খ্রিস্টান, যারাই দেখছেন, তারা একটু ভাববেন, দয়া করে ভাববেন, ভাবার সময় এসছে। আমি কারো পক্ষপাত করবো না, চাই কর্মসংস্থান, একটাই দরকার কর্মসংস্থান, তাদের কেন্দ্রই কি রাজ্যই কি, ফার্স্ট আমার কথাবার্তা বাদ দিয়ে কর্মসংস্থান করা হোক। এরপর দেখুন, এবার হচ্ছে জেতা আসনে অন্যকে নিয়ে আসা, জেতা আসনে অন্যকে নিয়ে আসা 6 নম্বর পয়েন্ট, জেতা আসনে অন্যকে নিয়ে আসা। দেখুন, এখানে দিলীপ ঘোষ যেখানে জিতেছিল সেই জায়গায় কিন্তু দিলীপ ঘোষের রাখা হলো না, কোথায় ছিল না বর্ধমানে। কি কোনো প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন ছিল? সে তো সেইখানে সংগঠনটা সে ভালো বোঝে, কেন বর্ধমানের কি কোনো বর্ধমানের লোকাল কি কোনো নেতা ছিল না বিজেপির যে দাঁড়াতে পারে? তো যারা খাটছে তারা কেন খাটবে? যারা খাটছে তারা কেন খাটবে? যে কোনো দলের ক্ষেত্রেই বলছে আর কি। তো তারা যারা খাটছে, যারা পার্টি হয়ে লড়ছে, যদি বর্ধমানের কোনো লোক পার্টি হয়ে লড়ছে, পার্টি হয়ে কাজ করতে হয়, বর্ধমান দাঁড়াতে না পারে, তারা কেন খাটে? তাদের খাটার প্রয়োজন ঠিক আছে? পার্টির হয়ে কি দরকার শুধু মারপিট দাঙ্গা হাঙ্গামার ক্ষেত্রে যাওয়া, রাজনীতি করতে যাওয়া? তাহলে এই একটা চরমতম ভুল পদক্ষেপ। এবার হচ্ছে দলবদলু, দলবদলুগুলোকে সঙ্গে সঙ্গে টেনে নেওয়া, এটা সম্পূর্ণ একটা ভুল, বিরাট ভুল। কেমন না, এই যে অর্জুন সিং, ফাজিল মার্কা একটা লোক, আমার সবচেয়ে ভালো লাগে কথা, দিবাকর দেবনাথপুরে একজন আছেন, উনি জাগরণ বাংলা থেকে, তো উনি বলেছিলেন যে 100% হারবে অর্জুন সিং। বাস্তব ক্ষেত্রে তাই হয়েছে, কারণ অর্জুন সিং তো নিজে জেতেনি, অর্জুন সিংয়ের পাশে যিনি ছিলেন তিনি অর্জুন সিং জেতালেন, আজ তিনি তৃণমূলে, তাহলে অর্জুন সিংয়ের তো পায়ের তারা মাটিটা নেই, তারা অর্জুন সিং জিতবে কি করে? আর যারা দু নৌকায় পা দিয়ে হাঁটে তারা এখন জিততে পারে? তো দেখতে হয়েছে সেরকম ব্যাপার। আবার সেই সঙ্গে সঙ্গে চলে গেলো বিজেপির কার্যালয়ে দিল্লিতে, তাকে সঙ্গে সঙ্গে টিকিট দিয়ে দেওয়া হলো, তাহলে কী করে জিতে বলুন? এই দলবদ্ধগুলোকে মানুষ একদম পছন্দ করে না, যে কোনো মানুষ পছন্দ করে না, তাতে যে কোনো মানুষের হয়ে গেল, এরা মহাকেও সাথে শুধু নিজেদের আখে গোছাতে, যখন যে দল থাকবে সেই দলে আখে গোছাতে চলে যাবে। এরপর আসছি 8 নম্বর যে সেটিং, এটা একটা মোস্ট ভাইটাল পয়েন্ট। সেটিং কেমন? সেটিং কি সেটিং শুনুন। ধরুন আমার যদি এত কারচুপি হয়েছে, আমি দেখছি রেশনে দুর্নীতি হয়েছে, তারপর আমি দেখছি যে আমার এত কিছু দুর্নীতি চারিদিকে হয়েছে, চাকরির ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, কয়লা ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, গরু পাচারের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, এত যখন দুর্নীতি আমার হয়েছে, আমার যে প্রমাণ আছে, প্রমাণ যদি থাকে, প্রমাণ যদি আছে, যদি আমি হাইলাইট হয়ে থাকি, তাহলে প্রমাণ যখন আছে, কার বিরুদ্ধে প্রমাণ আছে? কার বিরুদ্ধে প্রমাণ আছে? সবাই কি বলছে যে হয় অভিষেক ব্যানার্জি, নাহলে মমতা ব্যানার্জি। এই তো আঙুলটা তুলছে তো
অ্যাকচুয়ালি ওদের প্রশাসনিক কার্যকর্তার দিকে, তাহলে কিন্তু ওদের দিকে আঙুলটা উঠছে, কিন্তু ওদের কোনো শাস্তি বিধান কিন্তু হচ্ছে না। এটা মানুষ দেখছে। তার মানে যে সেটিং, তাহলে ওখানে দিদিমণির সঙ্গে এখানে দিদিমণির সঙ্গে ওখানে দাদাবাবুর সেটিং হয়ে আছে, যার জন্য এরা কেউ অ্যারেস্ট হচ্ছে না। অথচ এদের নামে দুর্নাম চাপানো হচ্ছে। তাহলে দুর্নাম চাপানো হচ্ছে যখন, অ্যারেস্ট যখন হচ্ছে না, তাহলে আদৌ তারা কাজটা করেছে কি মনে হয়? নিশ্চয়ই কাজ করেন, যারা এই ধরনের কাজ করতে পারে না, তাই হয়তো ওদের অ্যারেস্ট করছে না। বাকিরা অ্যারেস্ট হয়েছে, ওরা কেন অ্যারেস্ট হবে না? যেখানে কেজরিওয়ালকে ঢুকিয়ে দেওয়া হলো, সেখানে এরা কেন অ্যারেস্ট হলো না? এই একটা মানুষের মধ্যে একটা চিন্তাধারা চলে এসছে। তাহলে নিশ্চয়ই এরা দাদাবাবু আর দিদিমণি কোনো সেটিং আছে, এই সেটিং আছে বলেই এরা আরও কিছু করতে চাইছে না। আজকে তার প্রতিফল ভোট বাক্সে পড়েছে, তার জন্যই এই ফল। এরপর আসছি পিকের চাল। পিকের চালটা কিন্তু এরা মোটেও বুঝতে পারলো না। আজকে যখন বিধানসভার নির্বাচন হয়, তখনও কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আপনারা দেখেছেন বা শুনেছেন হয়তো সোশ্যাল মিডিয়ায়, যে 500 কোটি টাকা খরচ করে পিকে রেখেছিল কি করানোর জন্য? ভোট করানোর জন্য। তার ফলস্বরূপ কি হয়েছিল? দুয়ারে রেশন, দুয়ারে সরকার, দুয়ারে রেশন, এইসব যে ঘটনাগুলো সেগুলো হয়েছিল, আপনারা ভালো করে জেনে নিয়েছেন। এবার এখন কি হলো না, এখন যে 500 কোটি টাকা একটা রাজ্য থেকে পাচ্ছে, তাহলে তাকে যদি গোটা দেশের ভোট করাতে বলা হয়, তাহলে গোটা দেশে একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে ভোট করানোর জন্য, যেটা রাজ্যে তৈরি হয়েছে তার দেশেও তৈরি হয়েছে। কিন্তু সে এমনভাবে খেলাটা খেললো, আর বিজেপি কি করলো না, সেই পিকের পাতা ফাঁদে দিয়ে পুনরায় পা দিল। এটা বুঝতেই পারলো না। আর এটা একমাত্র বলেছিল দিবাকর দেবনাথ। উনি বলেছিলেন যে পিকের একটা ফাঁদ পাচ্ছে, সেই ফাঁদে কিন্তু বিজেপি পা দেবে, আর সেই পাটা দিল বলে আজকে ধরাশায়ী। কিন্তু এরা ওপর নেতৃত্ব বুঝতে পারো না। ফলস্বরূপ কি হলো? ফলস্বরূপ দেখুন, ইন্ডি জোট একটা ভালো জায়গা তৈরি করলো এবং কংগ্রেস একটা ভালো স্থান পেল অবশ্যই। তার সঙ্গে সঙ্গে আমাদের দিদিমণি কি হলো? দিদিমণি একটা 29টা আসন পশ্চিমবঙ্গে বার করে দিতে পারলো। আপনার মানুষের কি হলো? মানুষের কিন্তু কিছু হলো না, মানুষের কিন্তু কিচ্ছু হলো না, কিচ্ছু না। এরপর হচ্ছে আরেকটা জিনিস দেখুন, এবার ডবল টাকা না, ডবল চাকরি নয়, কিন্তু ডবল টাকা। কেমন? একটা মানুষ, সে বিধবা হয়েছে, সে বিধবা ভাতা পাচ্ছে, সে বার্ধক্য হয়েছে, মানে 60 বছর বয়সে বার্ধক্য ভাতাও পাচ্ছে, আবার সে লক্ষ্মী ভাণ্ডারও পাচ্ছে। আমি এমন মানুষ দেখেছি যার দুটো অ্যাকাউন্ট আছে, দুটো অ্যাকাউন্ট দিয়েছে, একটা বিধবা ভাতা ঢোকে, একটা লক্ষ্মী ভাণ্ডার ঢোকে। তাহলে একটা ঘরে যদি দুটো মেয়ে ছেলে থাকে, সে যদি আবার বিধবা থাকে, তাহলে আবার চিন্তা করুন, একটা ঘরে যদি 4000-5000 টাকা ঢোকে, তাহলে 4000-5000 টাকা হাত ছাড়া করতে চাইবে কি? চাইবে না। তার ডবল টাকা কিন্তু এইভাবে দেওয়া হচ্ছে, তার কোনো হিসেব নেই যে একটা মানুষ 1000 টাকা একবারই পাচ্ছে, কিন্তু তা হচ্ছে না। একটা বিধবা মানুষ, সে বিধবা ভাতা পাচ্ছে, লক্ষ্মী ভাণ্ডারও পাচ্ছে, ফলে ডবল টাকা কিন্তু প্রতিটা মানুষের, মানে প্রতিটা মেয়ে ছেলের অ্যাকাউন্টে ঢুকছে, বয়স্ক মায়েদের অ্যাকাউন্টে। তাহলে তারা কি হাত ছাড়া করতে চাইবে? তারা ভাবছে না, আমি তো এতদিন তো সিপিএম সরকার যদি দেয়নি 35 বছরে, কত খেয়েছে, দেয়নি কিছু, তাহলে এরপরে আমি যখন পাচ্ছি, আমি তো তাকে কেন করতে দেবো না? সেক্ষেত্রে মোদিজির তো কোনো স্কিম নেই, সারা ভারতবর্ষের জন্য কোনো স্কিম নেই, তাহলে কি হবে? তার ফল ভোট বক্সে পড়ছে। এরপর হচ্ছে যুবশ্রী। এই যে যুবকদের জন্য কি করেছেন, যুবশ্রীর টাকা ঘোষণা হয়েছে। আপনারা জানেন যে ইয়ং ছেলেদের অ্যাকাউন্টে প্রতি মাসে 1500 টাকা করে ঢোকে। তাহলে এই যে 1500 টাকা করে ঢুকছে, তাহলে এই যুবকরা কি হচ্ছে, যদি এরা এসে ওই 1500 টাকা আমরা আর না পাই, মানুষ যদি না করে যদি পয়সা পায়, তাহলে চাইবেই, আমি যদি না করে কোনো পয়সা আমি পাই, তাহলে আমি চাইবই যে আমার যেন টাকাটা বন্ধ না হয়। এটা বাস্তব ঘটনা। তার সঙ্গে কি করতে আছে না, নেক্সট হচ্ছে ক্লাবগুলোকে টাকা দেওয়া। একটা কথা চিন্তা করুন, যখন দুর্গা পুজো হয়, যখন পুজো আসে, তখন ক্লাবগুলোকে কত টাকা করে দেয়? প্রায় 50,000 70,000 টাকা করে দিয়ে দিয়েছে। তাহলে কি হচ্ছে না, তাদের আপনার ক্লাবগুলো তো অত খরচা হয় না যে টাকাটা ওখান থেকে আসে, হয়তো প্যান্ডেলটা ওই পয়সা থেকে বাকি টাকাটা আদায় করে তাদের একটা ভালো জায়গা তৈরি হচ্ছে, এবং টোটাল যে ক্লাবের ছেলেগুলোকে, সেই ছেলেগুলোকে এক কাজে করে রাখতে পারছে। কিন্তু সে ধরনের কোনো স্কিম কিন্তু আমাদের জনতা পার্টির নেই। তাহলে বাস্তবিক ভোটটা ওখানেই পড়বে, এটা জানা কথা। এবার হচ্ছে 12 নম্বর হচ্ছে কুটের রাজনীতি। এটা 12 নম্বর, কুটের রাজনীতি কেমন বলছি? ওই যেটা আগে বললাম, যে যদি তোমার কাছে প্রমাণ থাকে যে হ্যাঁ এরা চুরি করেছে, চাকরি চুরি করেছে, এরা রেশন চুরি করেছে, তাহলে তারা কেন জেলে ঢুকলো না? এদিকে কেজরিওয়ালকে জেলে ঢুকিয়ে দেওয়া হলো, সেখানে দিল্লি 7 সিটি বিজেপি পেয়ে গেল, তাহলে এখানে কেন সেটা হলো না? তাহলে এই যে সেটিং আছে, তার একটা কূটনৈতিক চাল, তাহলে এই কুটের রাজনীতি যে ওখানে হচ্ছে কিন্তু এখানে হবে না কেন? এটা একটা বড় ব্যাপার, যার জন্যও কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে। এবারে আসছি সঠিক প্রার্থী নির্বাচন। সঠিক প্রার্থী কিন্তু নির্বাচন করা হয়নি, বিশেষ করে পশ্চিমবঙ্গের জন্য সঠিক প্রার্থী নির্বাচন করা হয়নি। কেন হয়নি আপনারা সেটা ভালো করে বুঝতে পারছেন।
আরেকটা হচ্ছে যে শেষে যে প্রার্থীগুলো দিয়েছিল বিজেপি, সেই প্রার্থীগুলো কি হয়েছে না, শেষে যে দিয়েছিল সেই ঘোষণাটা অনেক পরে হয়ে গেছে, সেটা আরও আগে করা যেত, সেটা করেনি, সেটা অনেক পরে করছে। তার প্রার্থী নির্বাচন করাটাও সঠিক হয়নি। আজকে দুধ কুমার বলে একজন আছেন ভালো লিডার, তাকে তো নেওয়া হয়নি। আরও ভালো ভালো লিডার যারা রয়েছেন তাদেরকে তো নেওয়া হয়নি। এই ডায়মন্ড হারবার সিটটা যেখানে যুবরাজ দাঁড়িয়েছিলেন, অভিষেক রায় দাঁড়িয়েছিলেন, সেই জায়গায় কৌস্তব বাগচিকে দেওয়া যেত, ভালো লিডার ছিল, কিন্তু সেক্ষেত্রে সেটা দেওয়া হয়নি। এমন একজন প্রার্থী দাঁড় করেছেন, সেই প্রার্থী ওখানে কিছু চেনেই না জানেই না, তাহলে এই ধরনের করলে কী করে হবে? এই ধরনের করলে কী করে হবে? যে সংগঠন তৈরি নাই সেই জায়গায় লড়তে যায়, তা লড়তে পারে কি? কখনোই পারবে না। আমার যেটা মনে হয়েছে। আরেকটা হচ্ছে ওই ওরকম 80 যাই টিকিট পাই, 80 যাই টিকিট পাই, মানে বিজেপি দলটাতে যেই আসবে সেই টিকিট পাবে, আবার সময় চলে যেতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। 80 যাই টিকিট পাই, এই ধরনের যে তত্ত্ব, এটা সম্পূর্ণকে বন্ধ করতে হবে। এই বাস্তু ভূগোল ভাষাগুলো বন্ধ করতে হবে প্রথম, তাহলেই ভালো রেজাল্ট হলেও হতে পারে এনডিএ জোটে। আপনারা যারা জনতা পার্টির সদস্য বা ওপর মহলের যে নেতৃত্ব, সেই নেতৃত্ব বারবারই, যেমন নির্মলা সীতারামন অর্থমন্ত্রী, উনি এসে বলে গেছেন যে মমতা দিদিমণি উনি হিসাব দেননি, তাই পয়সা দেওয়া হয়নি, তাই কেন্দ্র থেকে পয়সা অ্যালটমেন্ট করা হয়নি। আমার কি টাকা? টাকা জনগণের টাকা, ট্যাক্সের টাকা, আমি কেন দিতে যাবো? উনি এসে কথাগুলো বললেন। কিন্তু আপনারা যদি প্রমাণ থাকে, তাহলে প্রমাণ কেন দেখাননি মানুষকে? শুধু মুখে বলে যাচ্ছেন যে উনি টাকাটা নিয়েছেন, কিন্তু কোনো হিসাব দেননি। আর হিসাব দেননি তো সেই প্রমাণটা মানুষের কাছে, জনসাধারণের কাছে নিয়ে আসুন যে হ্যাঁ ইনি প্রমাণ দেননি। তা সেই প্রমাণটা যদি আপনি না নিয়ে আসেন, তাহলে মানুষ জানবে কি করে যে আপনি হিসাব দিচ্ছে কি দেয়নি? আপনার জনসাধারণ কি জানছে যে আপনি বলে যাচ্ছেন, আপনাদের উপর মহলের নেতৃত্ব বলছে যে হিসাব দেয়নি, হিসাব দেয়নি, দিদিমণি পয়সা দেওয়া হয়, হিসাব দেয়নি। তাহলে কিসের হিসাব দেয়নি? কোন ফান্ডে টাকাটা হিসাব দেয়নি? সেই টাকাটা আগে তার হিসাব বার করুন যে হ্যাঁ এই টাকাটার হিসাব দেয়নি, বা আমি এত টাকা দিয়েছিলাম, তাহলে এই হিসাব দিয়েছে, এই দেয়নি। তাহলে মানুষ বুঝে যাবে, তাহলে তো বুঝবে যে হ্যাঁ এত টাকা দিয়েছিল, এত টাকা দেয়নি। মুখে বললে তো হবে না, সেটা কাগজ কলমে দেখাতে হবে। সে কাগজ কলমে দেখানোর মতো কোনোরূপ কোনো সিদ্ধান্ত ভারতীয় জনতা পার্টির ওপর মহল থেকে নেওয়া হয়নি, যার ফলস্বরূপ ভোট বক্সে পড়েছে, দেখতেই পাচ্ছেন। এরা সব থেকে একটা বড় জিনিস করেছিল যে টাকা আটকে রাখাটা একটা ভালোভাবে প্রচার করতে পেরেছিল, যে কেন্দ্র টাকা আটকে রেখেছে, কেন্দ্র টাকা আটকে রেখেছে। আমাদের অভিষেক ব্যানার্জি উনিও গেছেন, অনেক সদস্যকে নিয়ে গেছেন, দিল্লিতে ধর্নায় বসেছেন, দিল্লিতে তারা রাস্তা অবরোধ করেছেন যে টাকা দেয়নি, টাকা দেয়নি। কিন্তু টাকা যারা দেয়নি, কোন টাকা, কিসে টাকা দেয়নি, তার হিসেব কিন্তু এখন পর্যন্ত দেওয়া হয়নি। বাস্তবিক ক্ষেত্রে কী করলো না, সেই জব কার্ডের টাকাগুলো কী করলো না, আমাদের রাজ্য থেকে সমস্ত জব কার্ড হোল্ডারদের মেটানো হলো। তাহলে এটা মানুষ কি দেখলো? মানুষ দেখলো কি যে আমরা তো টাকা কাজ করে পেয়ে গেলাম, কিন্তু কেন্দ্র তো আমাদের টাকা দেয়নি। কিন্তু কেন্দ্র যে দিয়েছিল না দিয়েছিল, তার একটা পুঙ্খানুপুঙ্খ হিসেবে কেন্দ্র দেওয়া প্রয়োজন ছিল খুবই। অনেক সময় ছিল তারা দিতে পারতো, কিন্তু না, দেয়নি। এবার হচ্ছে ওবিসি দুর্নীতি। ওবিসি দুর্নীতি মানুষকে বোঝাতে পারেনি। এই যে আজ ধরুন ওবিসিগুলোকে ক্যান্সেল করে দিল, আজ প্রায় কয়েক লক্ষ ওবিসি কার্ড ক্যান্সেল করে দিল। কিন্তু এটা কেন ক্যান্সেল করলো, কী কারণটা ছিল, সেই কারণটা কিন্তু মানুষকে বোঝাতে পারলো না। ফলে যারা জেনারেল কাস্টের ওবিসি বা যারা হিন্দু ওবিসি, তারাও ভাবলো কি আমাদেরও বোধ হয় ওবিসি কার্ড ক্যান্সেল হয়েছে। আবার যারা মাইনরিটি ইসলাম ভাইদের যে ওবিসি কার্ড, সেই ওবিসি কার্ড তারাও ভাবলো যে আমাদেরও ক্যান্সেল হয়েছে। ফলে এই যে একটা দুতত্ব, এটা মানুষকে বোঝানো উচিত ছিল কাদের ক্যান্সেল হয়েছে, কাদের ক্যান্সেল হয়নি। আর ভোটের আগে এইগুলো করাটা কিন্তু একদমই ঠিক হয়নি। পরে করা যেত, যদি তাই হয়ে থাকে, যদি দুর্নীতি হয়ে থাকে ওবিসি কার্ডে, তাহলে সেটা আগে কেন করেনি, 2 বছর আগে কেন করেনি, ভোটের আগে কেন করতে হলো? তার জন্য একটা খারাপ ফল ভোট বক্সে পড়েছে, এটা সম্পূর্ণ বোঝা যাচ্ছে। এরপর আসছে সহনশীল মনোভাব। সহনশীল মনোভাব, বিজেপির প্রত্যেকটা নেতৃত্ব এবং ওপর মহলের প্রত্যেকটা নেতৃত্ব সহনশীলতা মনোভাব। যেমন ধরুন আজকে কেউ যখন আপনার কাছে আসছে, তখন আপনি তাকে ধরুন এরকম করে নমস্কার করছেন বা প্রণাম করছেন, বা সে যদি কোনো দুর্নীতি করছে, সে আপনার সঙ্গে ওপর মহলের নেতৃত্বের সঙ্গে বসে সেটিং করে চলে আসে, তারপরে তার জেল হচ্ছে না, তার জরিমানা হচ্ছে না, তার কেসও হচ্ছে না, কিছুই হচ্ছে না। আবার যদি বা কেস হচ্ছে, তাহলে সে বেল পেয়ে যাচ্ছে, কিংবা সে আবার রক্ষা কবচ পেয়ে যাচ্ছে। এগুলো কেন হবে? বিচার ব্যবস্থা এগুলো কেন হবে, কেন দেওয়া হবে? যে পার্টির হোক, তাদের বিজেপি হয়, তাদের জনতা পার্টি হোক, বা অন্য কোনো পার্টি হোক, কংগ্রেসের হোক, সিপিএম হোক, বা টিএমসি হোক, যারই হোক, রক্ষা কবচ কেন পাবে? সে দোষ করেছে, তার শাস্তি বিধান করতে হবে, ব্যাস। তাদের যে কোনো পার্টির সে হোক না কেন। যে আমি বিজেপির কথা বলছি এমনটাও নয়, আমি টিএমসির কথা বলছি এমনটাও নয়, আমি সিপিএমের কথা বলছি এমনটাও নয়। যে পার্টি দুর্নীতি করবে, তার অবশ্যই শাস্তি বিধান করা দরকার, এবং নজিরবিহীন শাস্তি বিধান করা দরকার। তবে তো আজকে একটা দেশের, তবে তো একটা ভালো জায়গা তৈরি হয়েছে, ভালো ক্ষেত্র তৈরি হবে। কিন্তু এখানে সেই ধরনের জিনিসটা হচ্ছে না, কারণ এই সহনশীলতা মনোভাবের জন্য। কারণ বিজেপির প্রত্যেকটা নেতৃত্ব সহনশীল। হ্যাঁ, কেউ
এই ধরনের জিনিসগুলো করতে চাইছে না, কিন্তু এই ধরনের জিনিসটা করাটাই খুবই যুক্তিসঙ্গত। যদি দোষী হয় শাস্তি হবে, যদি দোষী না হয় শাস্তি হবে না। আগে তাকে জেল কাস্টডি নাও, নিয়ে তারপরে বিচার অবস্থা শুরু করো। 3 বার ধরে কেউ ডাকবে, হাজারা দেবে, মন্দিরে হাজারা দেবে, মন্দিরে দেবে না, এই ধরনের জিনিস তো সঠিক বাঞ্ছনীয় না। এইটা একটা সব থেকে সহনশীল মনোভাবটার জন্য আরো পিছিয়ে পড়ছে। এবার হচ্ছে বিশ্বাসঘাতক। বিজেপির ওপর নেতৃত্বকে বা যে কোনো পার্টির, শুধু বিজেপি কেন বলবো, যে কোনো পার্টির, বিজেপি বা টিএমসি বা কংগ্রেসের, প্রত্যেক পার্টির আগে চিন্তা করতে হবে যেগুলো ফেরত আছে পার্টির মধ্যে। কেউ হয়তো 2 নৌকায় পা দিয়ে হাঁটছে, একটা পা হয়তো টিএমসি রেখে দিচ্ছে, একটা পা হয়তো বিজেপি রেখেছে, একটা পা হয়তো সিপিএম রেখেছে, যে পার্টি আসবে সে পার্টিতে ঢুকবে। এই ধরনের যে ফেরত আছে, যে বিশ্বাসঘাতকগুলো আছে, সেগুলোকে আগে টেনে বার করে একদম রাষ্ট্রকে দল থেকে বহির্ভূত করা। হয়তো বেস্ট, নয়তো নেক্সট। হয়তো আমি এখনই করবো, এখন যাকে ঠিক করে বলবো যে ভালো কাজ কর, না হলে কি হবে, নয়তো নেক্সট তুমি বেরিয়ে যাও, আরেকজন আর রয়েছে। আমার মনে হয় এটাই যুক্তিসঙ্গত। প্রত্যেক পার্টির ক্ষেত্রেই বলছি, শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি বা তৃণমূলের ক্ষেত্রে বলছি না, কংগ্রেস থেকে শুরু সব পার্টি। তাহলে এই ধরনের যে আছে সেটা। এরপর হচ্ছে মূল্যবৃদ্ধি। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, মূল্যবৃদ্ধি। আজকে যে দেশের মানুষকে এখনো পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডারে 1000 টাকার জন্যে ভোটে জিতে যায়, যে দেশের মানুষ এখনো 200-100 টাকার জন্য বাইরে কাজে যেতে হয়, পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে কাজে যেতে হয়, পরিযায়ী শ্রমিক হিসেবে যখন যাওয়া হয় করোনার সময়, তখন রেলের মাথা দিতে হয় যেসব শ্রমিকদের, সেই সমস্ত রাজ্যে 160 টাকা 220 টাকা লিটার তেল বা 2 কেজি তেল, 220 টাকা কেজি তেল, 200 টাকার তেল, 180 টাকা কেজি তেল খাওয়া বা পোস্ত খাওয়া। আমার বাঙালির একটাই খাবার, সেটা হচ্ছে পোস্ত ভাত, সবাই আমরা জানি। সেই পোস্তের দাম আজকে 2200 টাকা, 2500 টাকা, 3000 টাকা কেজি। তাহলে এই যে মূল্যবৃদ্ধি, ডালের দাম আগুন, 100 টাকা, 150 টাকা, 200 টাকা কেজি চাল তাও 50 টাকার ওপরে, একটু ভালো চাল দিতে 50 টাকার ওপরে। তাহলে এই যে নিত্য নৈমিত্তিক দাম, একটা বিস্কুট, একটা বাচ্চা ছেলে একটা বিস্কুট খাবে, সেই বিস্কুটের দাম আজকে আগুন। আগে যদি বা 20 টাকা প্যাকেট বিস্কুট আজ থেকে 3 বছর আগে ছিল, সেই 20 টাকা প্যাকেট বিস্কুটটা বাড়ি আজকে 40 টাকা করে গেছে, এই 3 বছরের আমার মাথায়। তাহলে এগুলো মানুষ দেখছে না। অথচ বিদেশে কোনো একটা ঘটনা ঘটছে, আমাদের দেশের সরকার কি করছে না, বিদেশিদের সাহায্য করতে যাচ্ছে, তাদের চাল পাঠাচ্ছে, তাদের গম পাঠাচ্ছে, তাদের অর্থ ঋণ দিয়ে সাহায্য করছে। তাদের যেখানে দেশের মানুষরা খেতে পারছে না, দেশের মানুষরা মূল্যবৃদ্ধির জন্য হাহাকার করছে, সেখানে মূল্যবৃদ্ধি কমানোর নাম নাই, তারপর কি করছে না, অন্য দেশে সাহায্য করতে যাচ্ছে। কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন আদৌ আছে কি? নেতা মন্ত্রীদের অত মাইনের প্রয়োজন নাই, যে মাইনেটা অ্যালটমেন্ট হচ্ছে কেন্দ্রে কি রাজ্যেই কি। আপনারা বলুন তো, যে একটা নেতা মন্ত্রীর অত মাইনের কি প্রয়োজন আছে? আমরা যেখানে খেতে পারছি, সাধারণ মানুষ যেখানে খেতে পারছে না, সেখানে একটা নেতা মন্ত্রী আমরা তাদের মাইনে কোথায় যাচ্ছে? 2 লাখ, 1.5 লাখ, 2.5 লাখ মাইনে যাচ্ছে। কিন্তু একটা সাধারণ জনগণ সে কি হচ্ছে, রাস্তায় কাজ করতে হচ্ছে, কোথাও মুটেগিরি করতে হচ্ছে, কোথাও পুকুর কাটতে হচ্ছে, কোথাও লোকের ঘরে কাজ করতে হচ্ছে। তাহলে এক শ্রেণীর মানুষ একদম দরিদ্রতার নিচে বাস করছে, ওপরে ঘর নাই, তাদের ত্রিপল দিয়ে তাদের ঘরের ছাদ করতে হচ্ছে, আর এক শ্রেণীর মানুষ সেই পয়সাগুলো নিয়ে ভোগ করছে। তাহলে এইটা কেন হবে একটা দেশে? এই বৈষম্য কেন থাকবে? আরে কিছু হোক না হোক, মানুষ দুটো খেতে পাক, মানুষ দুটো রোজগার করুক, তারপর তো আসছে কর্মসংস্থানের ব্যাপারটা। এবার কি, পেট্রোল ডিজেল গ্যাসের দাম বৃদ্ধি। আজকে পেট্রোলের দামটা ছিল কোথায়? একবার চিন্তা করে দেখবেন যে পেট্রোলের দামটা ছিল কোথায় না, মোটামুটি 50, 52, 55, 60 পর্যন্ত, ঠিক আছে। সেই পেট্রোল দামকে কোথায় নিয়ে চলে যাওয়া হলো না, আজকে 100 টাকা, 110 টাকা, 115 টাকা। তাহলে 1 লিটার পেট্রোল যদি কেউ ভরে, তো সেই পেট্রোলের যাবে কত কিলোমিটার? খুব বেশি 50, 55, 60 কিমি, তার বেশি যাবে না। তো সেখানে কি হচ্ছে না, 120 টাকা, 110 টাকা, 115 টাকা লিটার পেট্রোল। সে পেট্রোল আর ডিজেলের মূল্য বৃদ্ধি, বাসের ভাড়া শুরু করে বেড়ে যাচ্ছে। যে বাসের ভাড়া কত কম ছিল আমরা দেখেছি, সে বাসের ভাড়া আজকে কোথায় নিয়ে চলে গেছে। কিন্তু সেই তুলনায় আজকে পেট্রোলটার দামটা বৃদ্ধি করা হলো, কিন্তু সেই তুলনায় ব্যাটারি গাড়ির দাম তাহলে কম করা হোক, ব্যাটারি গাড়ি যাও কম করা হলো না, সেখানেও সেই 60,000, 70,000 টাকা দাম একটা ব্যাটারি গাড়ি। মানুষ কি করবে? একটা সাইকেল কিনতে যাবে, সেই সাইকেলটার দাম মোটামুটি 7,000, 8,000 টাকা। তাহলে কোথা থেকে মানুষ করবে? অথচ রেশনের তারা ভাত খাচ্ছে মানুষ, কোনো সরকারের কোনো ভূক্ষেপ নাই, কিচ্ছু নাই, কোনো কিচ্ছু নাই। এরপর শিক্ষা ব্যবস্থা, 2 সরকারের এতটা দেখলেন যে আপনারা, যে কেন বিজেপির ফলাফল বা ভারতীয় জনতা পার্টির ফলাফল কেন এই ধরনের ভরাডুবি হলো, সেই পুঙ্খানুপুঙ্খ কারণগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এরপরেও কিছু দিক আছে, যেমন মণিপুরের যে ঘটনা ঘটেছিল, সেই মণিপুরের ঘটনাটা
মানে সঠিকভাবে ট্রায়াল করতে পারেনি আমাদের ভারতীয় জনতা পার্টি, যারা কেন্দ্রে রয়েছে সঠিকভাবে ট্রায়াল করতে পারেনি। যখন ওই ধরনের কোনো ঘটনা হয় তখন তাদের তড়িঘড়ি ব্যবস্থা নেওয়া দরকার ছিল, কিন্তু সেই ধরনের ব্যবস্থা কিছু হয়নি। যে কোনো পার্টি বলছি, কেন্দ্রকে রাজ্যই কি মিডিয়াকে টাকা দিয়ে কিনে নেওয়া, এটা একদম সঠিক নয়, একদম সঠিক নয়। মিডিয়াকে মিডিয়ার মতো কাজ করতে দিতে হবে। সরকার যা করবে, সরকারের ভুলটা ধরিয়ে যাবে মিডিয়ার কর্তব্য, কিন্তু সেখানে মিডিয়া এক শ্রেণীর মিডিয়া কি করছে, তারা কিন্তু যে কোনো সরকারেরই বলছি, শুধুমাত্র আমি রাজ্যে বলছি না বা কেন্দ্রে একা বলছি না, কেউ রাজ্যে দালালি করছে, কেউ কেন্দ্রে দালালি করছে। কেন করবে দালালি, কেন করবে? তারা সঠিকটা তুলে ধরুন। তাহলে এই ধরনের জিনিসগুলোর ক্ষেত্রেই কিন্তু আজকে এই ধরনের বিজেপি একবারে ধরাশায়ী হয়ে পড়েছে। আর ঠিক তেমন আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আগে আসি। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকে রানিং পার্টি কি আছে না, টিএমসি, তৃণমূল কংগ্রেস। এরপর 35 বছর বামফ্রন্ট রাজত্ব করে গেছে। 35 বছর বামফ্রন্ট যখন রাজত্ব করেছে, তখন বামফ্রন্ট কি করেছে? বামফ্রন্ট সঠিকভাবে কর্মসংস্থানও দিতে পারেনি, কিন্তু ওদের কি ছিল না, করবো 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 এই যে বক্তব্যটা ছিল, কিন্তু টোটালটা করেনি। কিন্তু প্রতি বছর এসএসসি হয়েছে, স্কুল সার্ভিস কমিশন প্রতি বছর মানুষ দিতে পেরেছে, আফটার অল তারা 35 বছর রাজত্ব করেছে। কিন্তু আমাদের রাজ্যে বা কেন্দ্রেই কি, কেন্দ্রে মোদীবাবুই কি আর এখানে দিদিমণিই কি, এরা কি কর্মসংস্থান সম্পর্কে কিন্তু কোনোরূপ কোনো এরা ভূক্ষেপ দেখায়নি। কেন? এবার বলি, আমি একটা ধরুন এ পাস ছেড়ে, আমি অনেক বাবা মায়ের কষ্ট করে পয়সা ধ্বংস করে আমি আজকে বিএ পাস এ পাস করেছি, আমরা কষ্ট হয়েছে, স্কুলের মাইনে, মাস্টার, টিউশন ফি থেকে শুরু সব। আমি যখন এ পাস করে যখন বেরোবো, তখন যদি আমরা কর্ম না পাই, তখন কাজ না পাই, তাহলে সেই এ পাসটা করার দাম আমার কি রইল? আমি কোথায় যাবো, কি করে খাবো আমি? ঠিক সেরকম আজকে এত বেকার সমস্যা যে হচ্ছে, সেই বেকার সমস্যা দূর করার আমাদের কারো কোনো চিন্তা ভাবনা নাই, কোনো চিন্তা ভাবনা নাই। যদি চিন্তা ভাবনা থাকতো তাহলে এত পরিযায়ী শ্রমিক হতো না। আমি আজকে 12টা স্টেট ঘুরি, সেই 12টা স্টেটের মধ্যে আমি দেখেছি পশ্চিমবঙ্গের থেকে বেরিয়ে যে বাইরের রাজ্যে কাজ করতে যাচ্ছে। কেন কাজ করতে যেতে হবে? বাইরের রাজ্যে কর্মসংস্থান আছে, আমাদের রাজ্যে কেন কর্মসংস্থান নাই? বেঙ্গলে কেন কর্মসংস্থান নেই? কেন বেঙ্গলের মানুষকে আজকে পরিযায়ী শ্রমিক হয়ে যেতে হবে বাইরের রাজ্যে কাজ করতে? দিয়ে কেন রেলে মাথা দিতে হবে? কেন রেলে কাটা যাবে তারা? তাহলে এই ধরনের কর্মসংস্থান না থাকে, তাহলে আগামী দিনে কিন্তু এদেরও কিন্তু ভবিষ্যৎ যতই কৌশল করে যেতে যাবে না, কিন্তু মানুষ একদিন তার ফল কিন্তু দেখাবে। স্কুলের সিলেবাস আজকে যে স্কুলগুলো বন্ধ হতে যাচ্ছে বা প্রাইমারি স্কুলে মানুষ আর যাচ্ছে না, কারণ কি না, ইয়া মিড ডে মিল, যেদিন থেকে মিড ডে মিল ঢুকিয়ে দেওয়া হয়েছে স্কুলেতে, সেদিন থেকে শিক্ষার অবস্থা একদম পাত্তারি উঠে গেছে। কেন বলছি, কোনো মাস্টারমশাই সে মিড ডে মিল করবে না পড়াবে ছাত্রকে? তার তো দুদিকে চাপ দেওয়া থাকে, পড়ানোই হোক না, মিড ডে মিল করে কতগুলো অসুবিধা হয়েছে। যেখানে অক্সিজেনের অভাব হচ্ছে, সেখানে মিড ডে মিল করে সেখানে কি হচ্ছে না, প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, আর তাদের স্প্রে রান্না হচ্ছে, আপনার অক্সিজেনের হাওয়াটা কমছে। কেন? তাদের চাল তো দেওয়া হচ্ছিল, চাল দেওয়া কুড়িয়ে তো, তাই আপনার করে খাওয়ানোর কোনো প্রয়োজন ছিল না। তা স্কুলের সিলেবাস আমরা আগে যখন পড়াশোনা করেছি, আমরা দেখেছি এগুলো একদম ফ্রেন্ডলি আলোচনা, যেটা বলি যে আমরা যখন আগে যখন পড়াশোনা করে আমার বই আমার ভাই পড়েছে, তার বইটা সেই বইটা তার বোন পড়েছে, এই ধরনের একটা বই কিন্তু 2 বছর 3 বছর পড়া হয়েছে। তার একটা নির্দিষ্ট সিলেবাস ছিল যে এই সিলেবাসটা এই দিন পরীক্ষা হবে, এই সিলেবাসটা এখন পরীক্ষা হবে, হাফ ইয়ারলি, অ্যানুয়ালি, পাস ফেল কোথা, সমস্ত কিছু সব ডকে উঠে গেছে। ফলস্বরূপ কি হচ্ছে, মানুষ তো শিক্ষিত হতে পারছে না, মানুষ সঠিক শিক্ষা একদম পাচ্ছে না। একটা এমএ পাস সেটা বিএ পাস সে একটা ভালো করে চিঠি লিখতে পারে না, কথা বলতে পারে না, সে তো চিঠি কি লিখবে? তার শিক্ষা ব্যবস্থার হাল, মেরুদণ্ড হাল যদি এরকম হয়, তাহলে আগামী দিনে সেই শিক্ষা ব্যবস্থা, আজকে বিহারের যে শিক্ষা ব্যবস্থা আগে ছিল, সেই শিক্ষা ব্যবস্থা আমাদের পশ্চিমবঙ্গে এখন চলছে, সেটা যদি পরিবর্তন করা না হয়, যদি পাস ফেল ওখানে নিয়ে আসা না হয়, তাহলে কি হবে? আপনার এই ধরনেরই ঘটনা ঘটবে। আজকে হয়তো 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর যার শুরু আছে তার শেষ আছে। কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য, সেগুলো যদি সঠিকভাবে না হয়, তাহলে কোনো রাজ্য বা কোনো দেশই সঠিকভাবে এগিয়ে যেতে পারে না। একটা রাজ্য, একটা দেশকে এগিয়ে যেতে হলে তার 3টে জিনিস অবশ্যই দরকার: স্বাস্থ্য, শিক্ষা আর কর্মসংস্থান। কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা, এই 3টে জায়গায় যদি ঠিক থাকে, তাহলে যে কোনো দেশ, যে কোনো রাজ্য হু করে আগে বেরিয়ে যাবে। বাস্তব ক্ষেত্রে আমরা কারো দেখছি না কেন্দ্রের দেখছি, না রাজ্যের দেখছি। কর্মসংস্থান সম্পর্কে কোনো আলোচনাই কারো হয় না। আর মানুষ শিক্ষিত হচ্ছে, তারা দিগ্ভ্রান্ত পথিক, কি করবে না করে খুঁজে পাচ্ছে না। ভারতীয় জনতা পার্টি জিতলো কি টিএমসি জিতলো কি সিপিএম জিতলো, কে জিতলো কে না জিতলো, সাধারণ মানুষের সেসব দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। কিন্তু একটা জিনিস বাস্তব ক্ষেত্রে মেনে নিতে হবে, যে একটা জিনিস ভাবুন তো, যে আমি যখন শিক্ষা অর্জন করছি, শিক্ষা অর্জন করার পর যদি আমি কর্মসংস্থান না পাই, তাহলে আমি কি করে খাবো, আমি আমার সন্তানদের কী করে পালন করব, সেগুলো চিন্তা ভাবনার মধ্যে না আসে। আজকে ভালো করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মানুষ, বেঙ্গলের মানুষ বা রাজ্যের মানুষ আজ লক্ষ্মী ভাণ্ডারের
লোভ দেখি বা লক্ষ্মী ভান্ডার জন্য হয়তো টিএমসিকে প্রচুর ভোটে জয়ী করেছে, খুব ভালো কথা, কোনো অসুবিধা নেই, আমাদের থেকে কোনো অসুবিধা নেই। কারণ একটা কথা বাস্তব ঘটনা বলি, আজকে হয়তো যে পর্যায়ে তৈরি হয়েছে, যে পর্যায়ে আজকে শুরু হয়েছে, সেই পর্যায়ে আজকে আমরা বলছি আমাদের তারা হয়তো পায়ের মাটি আপাতত শক্ত করে নিতে পারি। আমরা কখনোই চাইবো না যে আমাদের সন্তানগুলো কি হবে না ওই প্রাইমারি স্কুলে পড়াবো, এমনটা হবে না। কারণ পায়ের তলা মানুষ শক্ত হলে কি করবে, সে বেসরকারি স্কুলই সে পড়াবে, সে তো বেসরকারি স্কুলে পড়াবে, সে সেন্ট জেভিয়ার্সে পড়াবে, সে পলসে পড়াবে, সে নারায়ণে পড়াবে, যেখানে নারায়ণে পড়াবে, যেখানে খুশি পড়াবে, সে টেকনো ইন্ডিয়ায় পড়াবে, পয়সা আছে পড়াবে। কিন্তু যারা আজকে 1000 টাকা বা 2000 টাকা 3000 টাকা বা 500 টাকার বিনিময়ে যারা ভোটটা দিচ্ছেন, তারা একবার ভাববেন না যে হ্যাঁ আজকে আমার ছেলেটা যখন শিক্ষা ব্যবস্থা অর্জন করে যখন বেরোবে, তখন সে কি করবে, কি করে খাবে, তার কর্মসংস্থানটা কি আছে, সে কি কাজটা কি আছে, এগুলো ভাবা দরকার আছে। আমাদের জানা না, কারণ আমরা এমনিতেই পায়ের তলা মাঠে যে আমরা ভালো স্কুলে পড়াবো, ভালো স্কুলে মানুষ করবো, বিবিএ বিসিএ এমবিএ নানান টেকনিক্যাল লাইনে ঢুকিয়ে দিয়ে আমরা হয়তো চাকরি বাকরির ক্ষেত্রে হয়তো বার করে দেবো। কিন্তু যারা আজকে ওই 500-1000 টাকা বা 2000 টাকা 4000 টাকার জন্যে বা কোনো ভাতার জন্যে বা কোনো সুযোগ সুবিধার জন্যে যাকেই ভোট দিচ্ছেন, তাদের কেন্দ্র বা রাজ্য, আমি কাউকে বলছি না যে আমি কেন্দ্র রাজ্য শুধু সমালোচনা করছি, এমন নয়, সব ক্ষেত্রেই বলছি, যারা এই ধরনের স্কিম দিয়ে ভোটটা নেওয়ার চেষ্টা করে, তারা একবার ভাববেন না যে আগামী প্রজন্মটা কী হবে। শুধু নিজেদের কথা ভাবলেই হবে, আগামী প্রজন্ম, আগামী আমাদের সন্তানরা, তাদের সন্তানরা, তারা কী করে খাবে যদি এই ধরনের কর্মসংস্থান না থাকে, কর্ম যদি না হয়, আপনারা কী করে খাবেন। যাই হোক, অনেক বকে ফেললাম, একবার চিন্তা ভাবনা করবেন যে কি করা উচিত, কি করা উচিত নয়। যারা এই প্রতিবেদন দেখছেন, কেন্দ্রই কি রাজ্যই কি, সবার কাছে, সব দিদিমণি কি আর আমাদের দাদা বাবুরাই কি, সকলের কাছে একটাই অনুরোধ, আপনারা কর্মসংস্থান করুন, মানুষের কাজ দিন, কর্মসংস্থান দিন, জিনিসপত্রের মূল্য বৃদ্ধির দাম কমান, ইলেকট্রিক বিল কমান, পেট্রোল ডিজেলের দাম কমান, যেগুলো ইমিডিয়েট সাধারণ মানুষের প্রয়োজন। আর নিজেদের পেটের ভাত নাই আর অপরের দেশকে সাহায্য করতে যাওয়ার এইসব নীতি বন্ধ করুন, এগুলোর কোনো প্রয়োজন নাই। আগে নিজের দেশ বাঁচুক, তবে অপর দেশে সাহায্য করা উচিত। সকলেই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন আর খুব 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 আনন্দে থাকবেন। আর দেখতে থাকুন আমার এবং আপনাদের এই সুন্দর ইউটিউব চ্যানেল সজন সাথী। যদি কিছু ভুল বলে থাকি, নিজের ভাই মনে করে, বন্ধু মনে করে, ছেলে মনে করে ক্ষমা করবেন, মার্জনা করবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ। লাইক কমেন্ট সাব অবশ্যই করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।